আমি নাচ শিখেছি, আমি আবৃত্তি শিখেছি, আমি গান অবধি শিখেছি, কিন্তু এই সব কটা দাবাও শিখেছি। এবং এই সব কটা জিনিসের মধ্যে যেটা আমার সব থেকে অপ্রিয় ছিল এবং আমার মনে হতো যে আমি একদম পারি না, সেটা হচ্ছে গান। এবং গানের ক্লাসে আমি যেতাম, বিভিন্ন রাগ শিখতাম, আমার হারমোনিয়াম ছিল, আমি হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান শিখেছি ওখানে। তো সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হতো যে যখনই আমি গাই ভীষণ জঘন্য লাগে শুনতে এবং আমি ভীষণ লজ্জা পেতাম গাইতে। কিন্তু ভাগ্যক্রমে অনুরাগের ছোঁয়া শুরু হয় এবং অনুরাগের ছোঁয়া শুরু হতে হতে আমার কাছে বিভিন্ন রকমের শোয়ের এনকোয়ারি আসতে থাকে যে আমরা মিশকাকে চাই, আমরা মিশকাকে একটু আমাদের পাড়ায় আনতে চাই, আমরা মিশকাকে একটু আমাদের গ্রামে আনতে চাই, আমরা মিশকাকে এই ইভেন্টে ডাকছি। এবার ওখানে গিয়ে আমি শুনলাম যে তোমরা মানে মেদিনীপুরের মানুষরা ভীষণ গান শুনতে ভালোবাসে। এবার আমি খেয়ে গেলাম চাপ যে এবার কি হবে, আমি যে জিনিসটা সব থেকে অপছন্দ করি এবং আমার মনে হয় যেটা আমি একদম পারি না, আমাকে সেটাই করতে হবে এবং সেটা করতে হবে লক্ষ লক্ষ মানুষের সামনে, এবং সেটা আবার মাঝে মাঝে লাইভও হয়। তো সেটারও একটা ভয় থাকে যে মানুষ আবার আমাকে কি বলবে সেই ভিডিও দেখে, না বলবে। কিন্তু আমার মনে হয় আমার কারোর একজনের আশীর্বাদ নিশ্চয়ই আছে যিনি ওপরে বসে আছে, যে আজ অব্দি আমাকে আপনারা ভালোবেসে গেছেন এবং আমি যেমনই গাই তেমনই অ্যাকসেপ্ট করেছেন। এবং আমাকে বিভিন্ন অ্যাঙ্কার দাদারাও বলে যে ওনার মতনই যে আমরা গায়িকাকে পেয়েছি, আমি জানি না ওরা কেন বলেন, কিন্তু আমি যেটুকু শিখেছি তোমাদের দৌলতে শিখেছি এবং মেদিনীপুরের মানুষের দৌলতে শিখেছি এবং বাকি যেখানে যেখানে শো করতে গেছি সেখানে শুধু গানের রিকোয়েস্ট আছে এবং আমি দুটো তিনটে গান একটু মুখস্থ করে আসি যাতে ভুলভাল না হয়, স্টেজের সামনে যেন লজ্জা না পড়তে হয় কমিটির সামনে, এবং সেইটুকুই শিখে আমার স্টেজে সেটাকে প্রেজেন্ট করা। তা বাদে আমি গায়িকা একেবারেই নই, আমি শুধু অভিনেত্রী এবং অভিনয়টাই আমার পেশা এবং ভালোবাসা, সব কিছু আমার অভিনয়টাই। এইটা যেটা সেটা আমার মুক্ত মঞ্চের পারফরমেন্স এবং এইটা তোমাদের জন্যই একমাত্র গান টান শেখা, নাহলে আমাকে ক্ষমা করো, আমি একটু হাতের তালি হোক জোরদার, সবাই মিলে একটু হাতের তালি হোক। শুধু গান কেন, তুমি গান শিখেছো, গান শোনালে, আবার বললে তুমি নিজের পরিচয়টা দিয়ে দিলে যে আমি নাচও শিখেছি, সেটাও আমরা দেখবো। তারপরে সাঁতার, যদি সাঁতার জানো তো সামনে পুকুর আছে, কোনো অসুবিধা নেই, তাই না? কি বলেন আপনারা? কোনো অসুবিধা নেই। আর আঁকা হলে রাস্তাটা কিন্তু আঁকা, ঠিক আছে? চলুন, গল্প করবেন, এইভাবে প্রশ্ন করবেন, উত্তর আদায় করে নেবেন, ঠিক আছে? এবারেই তো একটু একটু গল্প করতে হয়। সিরিয়ালের জীবনে মানে কি, মানে এটা কিভাবে, ফ্যামিলিতে কেউ অভিনয় করতো কি? না, আমার ফ্যামিলিতে কেউই এই পেশায় নেই এবং আমি একমাত্র যে আমি অভিনয়তে আসতে চেয়েছিলাম আর কি। কিন্তু এটা বলবো যে আমাকে জীবনেও কেউ ফ্যামিলি না করেনি বা বলেনি যে এইটা খুব একটা ভালো লাইন না, বা এখানে ঢোকাটা খুব চাপের, বা এখানে ঢুকতে দেবো না, বা ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেবো না, এরকম কেউ বলেনি। আমি যখনই বলেছি আমার অভিনেত্রী হওয়ার ইচ্ছে, আমার বলার আগে আমার পরিবারের লোকেরাই বুঝতে পেরেছে, আমাকে তো আলাদা করে কিছু বলতে হয়নি। কিন্তু আমার এখনো মনে হয় যে আমি অভিনেত্রীর অটাও হতে পারিনি, এখনো অনেক, পুরো অক্ষরটা শেষ করতে এখনো অনেক দেরি আছে। তবে তোমরা যখন সিরিয়ালটা দেখো এবং আমি শুনতে পাই বিভিন্ন স্টেজ শোতে গিয়ে যে আজকে আমার সিরিয়াল দেখে নাকি একজন টিভি ভেঙে দিয়েছে রাগে আর কি, রিমোটটা ছুঁড়ে মেরে, আমি এটাও শুনেছি। আবার একজন, একটা খুব মজার ঘটনা বলি, আমি শুটিং করছিলাম আমাদের স্টুডিওতে এবং আমাদের স্টুডিওর আশেপাশের দিকটা একটু ইন্টেরিয়ার, তো ওখানেও মানুষ ভীষণ সিরিয়াল দেখে, শহরের মানুষরা তো সিরিয়াল দেখেই, কিন্তু আমি যত ভেতরে যাই তত মানুষরা না সেটাকে সত্যি ভাবতে থাকে এবং আমাদের স্টুডিওর আশেপাশের দিকটা অনেকটা ওরকমই। আমি দেখছি আমি শুটিং করছি, একজন দিদা এসে আগে দেখলো যে আমি শুটিং করছি, এটা মানে সত্যি ঘটনা, আমি স্টেজে দাঁড়িয়ে বলছি, এটা আমার কাজের জায়গা, আমি সেখানে দাঁড়িয়ে বলছি। একজন দিদা আসলেন, সে দেখলেন আমি শুটিং করছি, দেখে অনেকক্ষণ ধরে করে গেলেন। তারপর দেখছি ঠিক কিছুক্ষণ পরে উনি একটা মুড়ো ঝ্যাঁটা নিয়ে এসছেন, আমি দেখে আমি সত্যি মানে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি জানি না সেই ঝাড়াটা আমাকে মারার জন্য এনেছিলেন নাকি ঝাড় দেওয়ার জন্য এনেছিলেন, ওনার উঠোন আমার সাথে জানা নেই, কিন্তু উনি সত্যি 5 মিনিট পরে একটা ঝাঁটা নিয়ে আসেন
এবং এরমে দাঁড়িয়ে থাকেন ঝ্যাঁটাটা নিয়ে। আমি ভয় পাচ্ছিলাম যে আমার সিন শেষ হলে কি আমার মার খাওয়া লেখা আছে কপালে, আমি জানি না, কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই এক্সপিরিয়েন্সগুলোই আমার হয়তো সারা জীবন মনে থাকবে, যে এরকম এরকম হয়েছে আমার সাথে মিশকা করার সময়। আর মানুষ এতটাই আমার অভিনয়টাকে আসল ভেবে ফেলেছে যে সত্যি সত্যি মারার জন্য ঝ্যাঁটা নিয়ে এসছে। মানে ভাগ্যবশত আমি মারটা খাইনি, কিন্তু আমার সত্যি মানে খুব ভয় লেগেছিল, এবং সেটাতে আমি বুঝতে পেরেছি মানুষ কতটা আসল ভাবে আর কি সিরিয়ালটাকে। ঘটনাটা হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে আসল জিনিস। একটা যে কোনো চরিত্রে আমরা অভিনয় করি, তো অভিনয়, এটা তো অভিনয়। যে কোনো চরিত্রে, আমরা ভিলেনের চরিত্রে যখন অভিনয় করছি, তখন তুমি ধরো মনে করো ওর সংসারটা ভেঙে দিচ্ছ, কি কোনো নায়ককে কেউ যখন ভিলেন মারে, তাই না, তখন ব্যাপারটা কিন্তু আলাদা হয়। মার মার মার, এই তুলে মার, এই বিটু দাও, মার মার, সেখানে মারো, এইভাবে জিনিসগুলো আসে না। তার মানে আসল চরিত্রটা ফুটিয়ে তোলার, যে মানুষের মধ্যে প্রবেশ করা, এইটা খুব কঠিন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করাটা খুব চাপ। একটু হাতের তালি হোক ওর জন্য সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট। থ্যাংক ইউ। এবার কি করব আমরা? হ্যাঁ, নেক্সট আমরা একটা গানেই যাব, যখন গান শুনতে পছন্দ করছো, কিন্তু এই গানটা আমি একটা স্পেশাল মানুষের জন্য গাইব। স্পেশাল কার জন্য? কার জন্য? আরেকটু জোরে শুনবো নামটা। একদমই তাই। আমার একমাত্র ভালো, মানে মিশকার, অহনার না, মিশকার একমাত্র ভালোবাসার মানুষ, এবং একই মাত্র, না আগে না পরে না মাঝখানে কেউ এসছে, একমাত্র ওর জন্যই সারাটা জীবন পাগলের মতো করে গেল, তাও পাচ্ছে না। আমি সত্যি কারণটা জানি না। আচ্ছা বলুন তো, মানে কি প্রবলেম ছিল? আমাকে বিয়ে করলে কি প্রবলেম ছিল সূর্য? কি সমস্যা হতো? ঘরে অশান্তি হতো? বলছে ঘরে অশান্তি হতো কেন? আমি যদি আমার ভালোবাসার মানুষকে পেতাম, আমি তাও অশান্তি করতাম? কেন অশান্তি করব? আমি তো ওকে পাইনি বলে এত কাণ্ড, এত কাণ্ড। কিন্তু যদি পেয়ে যেতাম, তাহলে হয়তো মিশকার সংসারটাও খুব সুখী হতো। কিন্তু ভালোবাসা ব্যাপারটাই এরকম, জানো তো, জোর করে পাওয়া যায় না। তাই সূর্যকে না পাই, ওর জন্য একটা গান তো গাইতে পারি। হ্যাঁ, পারি তো? ওকে, চলো। তোমরা একটু সূর্যকে এই গানটা বলে দিও, হ্যাঁ, যে আমি গেয়েছি। বলবে তো? শিওর সবাই? কবে আহিবে আমার পালারে। আমার গলাটা আজকে একটু ভেঙে গেছে, খুব কাশি হয়েছে, বুঝতেই পারছো কাশি। যাই হোক, তাও চেষ্টা করছি। কবে দিমু গলায় মালারে মালারে মালারে,
কবে আহিবে আমার পালারে, কবে আহিবে আমার পালারে, কবে আহিবে আমার পালারে, আমি দিব গলায় মালারে, 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 মালারে। Thank you, thank you. আচ্ছা, অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো দেখা হয়েছে সবার? হ্যাঁ, একটু শুনি কেমন কার রিভিউজ, একটু শুনি। দেখা হয়েছে? কেমন লাগলো? নতুন সোনা রূপাকে কেমন লাগলো? তোরা বলছিস ভালো, আমি তো বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। তোরা সত্যি কথা বল, তোরা কি সিরিয়াল দেখিস? হ্যাঁ দেখিস? ও দেখে শুধু? কেন? ওর একটা দাঁত নেই, দাঁত পড়ে গেছে বলে ওর দোষ, তাই ও সিরিয়াল দেখে? আমি এইটুকু বলতে পারি যে আমাদের তো 3 বছর হয়ে গেল দেখতে দেখতে, আমরা কি চেষ্টা করবো এটাকে 5 করার? হ্যাঁ, হোক হোক, দেখি না কি হয়, দেখা যাক না কি হয়। কারণ মিশকার শেষটা কি হবে সেটা আমিও জানতে ভীষণভাবে উৎসুক, যে মিশকার শেষে কি হবে। দেখো, সারা জীবন একটা মেয়ে ওই ছেলেটার পিছনে সব শেষ করে দিল, ওর কেরিয়ার, ওর টাকা, ওর পয়সা, ওর ডাক্তারি জীবন, সব সব। মিশকার তো একটা ছেলেও ছিল, ছেলেটা কোথায়? হারিয়ে গেছে। ছেলেটা কোথায় সেটা আমিও জানি না, আমাকে এই প্রশ্নটা করো না। আমি মাঝে মাঝে শোতে গেলে আমাকে এই প্রশ্নটা করে, মিশকার নিজেও জানে না মিশকার ছেলে কোথায়। কিন্তু আমি এটুকু বলতে পারি যে ছেলেটা সূর্যরই ছিল, কিন্তু তবলার না। তবলার? আমার ছেলে, আমি জানি না কার কি অবস্থা। না না, ওটা তবলা গিটার ড্রামস কারোরই না, ওটা একমাত্র সূর্যরই ছিল। তবে সূর্যর কোনো দোষ ছিল না। এখন আমি এটা এক্সপ্লেন করতে চাই না পার্ট বাই পার্ট, কিন্তু আমি এটুকু বলতে পারি যে ছেলেটা যদি কোনোদিন ফেরে, সে নিশ্চয়ই, মিশকা থাক না থাক, ও মায়ের হয়ে একটু লড়বে, বলো? হ্যাঁ, লড়বে মনে হয় না? তোমরাও এতটা হোপলেস? বাবা, তোমরা কি চাও, যে মিশকা সারা জীবনে পাগল হয়ে হয়ে মরে যাক, সূর্যকে না পেয়ে পেয়ে? কি চাও বলো তো? কি এটা যদি কিছু বলো, হাত তুলতে হবে, আমার অ্যাঙ্কার দাদা যাবে তোমাদের কাছে। কারো কিছু বলার আছে? কার ডায়লগ? আচ্ছা, ডায়লগের রিকোয়েস্ট। ডান্স হবে? ডায়লগের রিকোয়েস্ট পেলাম, ডান্সের রিকোয়েস্ট পেলাম। আচ্ছা, দুটোই রাখার চেষ্টা করব। আমি ডান্সের রিকোয়েস্টের জন্য একটা ব্যবস্থা করছি, একটু দাঁড়াও। আচ্ছা, আমি ডায়লগটার রিকোয়েস্টটা রাখবো, শেষ দুটো গান গাইবো তোমাদের জন্য, তারপর একটু ডায়লগের রিকোয়েস্টটা রাখবো, আর
তারপর একটু ডান্স করে বাড়ি যাবো, ঠিক আছে? হবে তো? নিচে আসতে হবে? এত ডিমান্ড, খুব ডিমান্ড। কি হলো, কেউ কি কোনো টোন করছো, কোনো আওয়াজ করছো আমার কথার সাথে সাথে? আমার কথা ভালো লাগছে না? ভালো লাগছে তো? ব্যাস। তাহলে ডায়লগটা হবে, তারপরে একটু ডান্স করে বাড়ি যাই। না না, তো কি এখানে থেকে যাবো? থাকবো। শুটিং যদি না থাকে কোনোদিন, তাহলে তোমাদের কালকে আমি গেছিলাম প্রায় দীঘার কাছে, একদম দীঘার থেকে 2-3 কিলোমিটার আগে। ভাবছি একটু সমুদ্রতে পাটা ডুবিয়ে যাব, সেই সময়ও নেই, কারণ বাড়ি থেকেই ছুটতে হবে শুটিংয়ে। তাই আমাদের জীবনটা খুবই কষ্টকর, যতটা চকচকে লাগে দেখতে একেবারেই না। আমরা সকালে শুটিং করি, রাত্রিবেলা এই যে তোমাদের কাছে এসে তোমাদের মনোরঞ্জনের সময় দিই। তাই থেকে যাওয়াটা চাপে, তবে আনন্দ করে যেতে পারি, ঠিক আছে? চল। সবার হাতগুলো একটু উপরে দেখবো, সবার। সবাই একটু গাই তাহলে একসাথে, কিন্তু এক এক করে না। 100% লাভ তোমাদের সবাইকে বলছি, সবাইকে একসাথে গাইতে হবে। আমি বলবো 100%, তোমরা বলবে লাভ, ঠিক আছে? It's 100%. It's 100%.
It's 100%. It's 100% love, 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 love. 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 Thank you, thank you, thank you, thank you. দারুণ, তোমাদের লাস্টের দিকে একটু গলাটা পেলাম আর কি। এতক্ষণ ধরে একটু ঘুমাচ্ছিলে, তবে লাস্টের দিকে জেগে উঠেছো, তাই তো? দারুণ। তাহলে আমরা প্রায় আমাদের অনুষ্ঠান শেষের দিকেই বলতে পারো। তাহলে হ্যাঁ, আমার ব্যান্ডও খুব ভালো বাজিয়েছে। মিউজিক গোল্ড ব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার মতো সিঙ্গারদের সত্যি ব্যান্ড না হলে খুব চাপ, একটু ব্যান্ড হলে আমরা সাপোর্ট পেলে আরো কনফিডেন্স দিয়ে গাইতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আমার অনুষ্ঠান শেষের দিকে তো যেটা প্রমিস করেছিলাম, তোমরা চুজ করো আগে ডায়লগ হবে নাকি আগে ডান্স হবে। কেউ কেউ বলছে ডায়লগ, কেউ কেউ বলছে ডান্স। আচ্ছা, যারা যারা ডায়লগ বলছো, ডায়লগ বললে একটু জোরে চিৎকার শুনবো। ডায়লগ। আচ্ছা, এবার ডান্সের বেলা। হ্যাঁ, ডান্স। তো প্রায় সমান সমান। ঠিক আছে, তাহলে ডায়লগটা একটু লাস্টের জন্যই রাখি। লাস্টে ডায়লগটা বলে আমি অনুষ্ঠান শেষ করব। এখন তাহলে একটু নাচ হয়ে যাক, সবাই মিলে একসাথেই নাচবো, ঠিক আছে? একটু ব্যাকআপ চলে এসো প্লিজ। গান রেডি হলে বলো। खा